আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদায়ী শুভেচ্ছা বিনিময় শেষে জানালেন মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মৃত ৩ ব্যক্তিকে হত্যা মামলায় আসামি, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। এবং চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। দুপুরে এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বাইরে এসে মহাসচিব জানান, দলীয় প্রধানকে বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরে আসবেন এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। আগামী ৭ তারিখে তিনি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কাজ করছে সরকার। দ্রুতই এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ৩১ ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে আগামী ১৫ দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু ৪ দিন পার হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করেন সংগঠনটির নেতারা। বিষয়ের সাথে লক্ষ্য করেছি ৪ দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কাজ চলছে ঘোষণাপত্র নিয়ে, কিন্তু সেটা কত দিনের মধ্যে শেষ হবে তা স্পষ্ট করেননি তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সমসাময়িক বিষয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সরকার যদি নাও পারে পরবর্তীতে রাজনৈতিক সরকার বিচারের বিষয়টিকে প্রাধান্য দেবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এ সময় বিগত ৫ মাসে গণমাধ্যমে যে স্বাধীনতা তার নজির এই দেশে আগে কখনো ছিল না বলেও দাবি করেন প্রেস সচিব। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের মামলা তদন্তে পিবিআই সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত ৫ মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
নিরপরাধ ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানি করলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তদন্তে অপরাধ প্রমাণিত হলেই আসামি গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপির ডিসি মিডিয়া। ইচ্ছেমতো গণমামলায় গণ আসামি করার ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার সতর্ক করার পরও থেমে নেই হত্যা মামলার নামে বাণিজ্য। মৃত ৩ ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করার মতো ঘটনাও ঘটেছে ডিএমপির যাত্রাবাড়ি থানায়। মিজান শাহজাহানের রিপোর্ট। পুলিশ সদর দপ্তরে গেল ৫ই ডিসেম্বর সংবাদ সম্মেলনে গণমামলার বিষয়ে ক্ষোভ জানান আইজিপি বাহারুল আলম। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারও মামলা বাণিজ্যে জড়িত ব্যক্তি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। ডিএমপি যাত্রাবাড়ি থানায় ২৯ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় ২৬৫ জনকে। এর মধ্যে মীর সালামতুল্লাহ ২০১৫, এমদাদুল হক প্রামাণিক ২০১৭ ও মোশাররফ আলী খান ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। মীর সালামতুল্লাহর ছেলে মীর আমজাদ হোসেনের দাবি, পূর্ববিরোধের জেরে আসামি করা হয়েছে তার মৃত বাবাকে। আমার বাবা মীর সালামতুল্লাহ ২০১৫ সালে প্রায় ৭৪-৭৫ বয়সে ইন্তেকাল করেন। হঠাৎ করে আমরা এখন জানতে পারি যাত্রাবাড়ি থানায় ২০২৪ সালের মামলা হয়েছে তার বিরুদ্ধে। মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হলো এটা আমরা ঠিক বোধগম্য নয়। এই মামলায় আরও ১৬ জনকে আসামি করা হয়েছে, যারা মামলা দায়েরের আগ পর্যন্ত অন্তত ১ বছর যাত্রাবাড়ি এলাকায় যাননি। প্রমিনেন্ট হাউজিং এর মালিকানার দ্বন্দ্বের কারণে এই মামলায় আমাকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি ৫ আগস্ট অবস্থান করি আদাবর মোহাম্মদপুর থানায়। আমরা কখনো যাত্রাবাড়ি আমাদের ব্যবসা বাণিজ্য নেই, ওখানে আমরা যাইও না। এই মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা হয়রানি করতেছে বা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত না হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তদন্তকালীন সময়ে, যদি তদন্তকর্তা উপযুক্ত কারণ থাকে অবশ্যই গ্রেফতার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলছি, কাউকে হয়রানিমূলক গ্রেফতার করা যাবে না। মামলা নিয়ে কেউ যদি কোনো রকম বাণিজ্য করার চেষ্টা করেন, সেক্ষেত্রে পুলিশ বিষয়গুলোকে নজরে আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের সবচেয়ে বড় ইউনিটের এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত কারিগরি সক্ষমতা দিয়ে মামলা তদন্ত কাজ চলছে। এটি যেমন বিলম্বিত হবে না, আবার অতি তাড়াতাড়ি প্রতিবেদন দিতে গিয়ে অসম্পূর্ণ তদন্ত করবে না ডিএমপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজ চাষের ধুম পড়েছে। শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ভোর থেকেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার পেঁয়াজ উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। এমন দৃশ্য ফরিদপুরের দিগন্তজোড়া মাঠের। ভোর থেকেই কাঁচি, কোদাল, লাঙল আর পেঁয়াজের চারা নিয়ে মাঠে ছুটছেন কৃষক। ভরা মৌসুমে মাঠের পর মাঠ নানা বয়সী মানুষ রোপণ করছেন পেঁয়াজের চারা। অনেকে বাড়তি আয়ের জন্য দিনমজুরের কাজ করছেন খেতে। ৪০০ টাকা হাজিরা পেয়ে পেঁয়াজ লাগাচ্ছে, আবার সবাই মিলেমিশে একসাথে আছি। সংসারটা সচ্ছল হচ্ছে, একটা ইনকামে এক্সট্রা ইনকাম ৪ থেকে ৫০০ টাকা দেয়। ভোর ৭টা থেকে ১টা পর্যন্ত লাগাই। পেঁয়াজের দাম বৃদ্ধি যাওয়ার কারণে আমি এবছরে ২ বিঘা জমি লাগাইতেছি। দাম ভালো পাওয়ায় গেল বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। তবে সার, কীটনাশক, ওষুধ, শ্রমিক সহ আনুষঙ্গিক খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। আগে আমরা ২০০ থেকে ২৫০ টাকায় পাইতাম, এখন সেই জোনের দাম পাচ্ছি আমরা ৪০০ থেকে ৫০০ টাকা। তারপরে আমাদের আগে সার পাইতাম আমরা ১৫ থেকে ১৬ টাকা, ১৭ টাকা, এখন সেই সার আমরা ৩৫ থেকে ৪০ টাকা কিনতে হইতেছে। অনেক খরচ হইতেছে, সার, কীটনাশক, ওষুধপাতি দিয়ে আমাদের অনেক কষ্ট হইতেছে করায়। আমরা লাগানে যে খরচ হবে, যদি পেঁয়াজের দাম এবারকার মতো এরকম না থাকে তো আমরা লস হয়ে যাব। গত বছরের তুলনায় এবার প্রায় ২০০০ হেক্টর বেশি জমিতে চাষ হচ্ছে পেঁয়াজ। লোকসানের আশঙ্কা কাটাতে কৃষকদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজ উৎপাদনে বিশেষ করে কৃষকদেরকে আমরা বিভিন্ন প্রকারের উপজেলা লেভেলে বা ব্লক পর্যায়ে কৃষকদেরকে গ্রুপ মিটিং করা হচ্ছে। পেঁয়াজের যে বিভিন্ন কলা কৌশল, সার ব্যবস্থাপনা বা আগাছা দমনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর ফরিদপুর জেলায় পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩,২৬০ হেক্টর জমিতে। এ থেকে
প্রায় 5,89,000 মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপালী পর্দার নবাব নামে খ্যাত এই কিংবদন্তি শিল্পী। তার বয়স হয়েছিল 81 বছর। আজ বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি দিয়ে চলচ্চিত্র জগতে সূচনা হয় প্রবীর মিত্রের। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, সোয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গর, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান এই শিল্পী। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম, একমাত্র দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত। আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম। কেউ পেরেছি, কেউ হয়তো পারিনি। আজকে সে দাদাও আমাদের চলে গেলেন। উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। বাংলাদেশ ব্যাংকের টাস্ক ফোর্সের পরামর্শে বিতর্কিত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরিচালনা পর্ষদে অনুমোদনের পর ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকগুলোর চেয়ারম্যানরা জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পরিচালনা পর্ষদ ও এমডি নয়, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এসব ব্যাংকের অবসায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্ট। আর্থিক অনিয়ম, নিয়ম নীতির তোয়াক্কা না করে ঋণ বিতরণ করায় আর্থিক খাতে চরম তারল্য সংকট দেখা দেয়। এর মধ্যে 10টি ব্যাংক চরম আর্থিক সংকটে পড়ে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ওইসব ব্যাংকে পরিচালনা পর্ষদ ভেঙে দেন। ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি জানতে বিশেষ নিরীক্ষা পরিচালনা করা হচ্ছে। তবে আর্থিক তথ্যের সুবিধার্থে এসলমের সাথে সম্পৃক্ত 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হলো। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ও আইসিবি ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আনবে, বা আপনারা জানেন যে আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন। অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংস এর সাথে জড়িত না বা কোনো ধরনের অন্যায় কর্মের সাথে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে। বিতর্ক এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ব্যাংকাররা। এই উদ্যোগকে ইতিবাচক জানিয়ে ব্যাংক খাতের জন্য ওইসব ব্যাংকগুলো কতটুকু টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কনসাল্টিং ফার্মের এবং অডিটিং ফার্মের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। 2 জায়গায় ফোকাল পয়েন্ট ঠিক করে দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে এই কাজটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আমি আশা করি। শুধুমাত্র বোর্ড পুনর্গঠন অথবা এমডি পরিবর্তনই এই ব্যাংকগুলোর সুস্বাস্থ্য বা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসার জন্য পর্যাপ্ত নয়। ব্যাংকগুলোকে দ্রুত অবলোকন করে ব্যাংকিং খাতের সামগ্রিক স্বাস্থ্য ফিরিয়ে আনা যায় এবং একটা পজিটিভ এবং শক্তিশালী একটি ব্যাংকিং ব্যবস্থার ইঙ্গিত দেওয়া, এটি খুব জরুরি হয়ে পড়েছে। দুর্বল সব ব্যাংকের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাংকগুলোর জন্য নতুনভাবে পরিকল্পনার তাগিদ দিয়েছেন গবেষক ও ব্যাংকাররা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রের কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রায় 6 কোটি মানুষ শীতকালীন ঝড় ও তুষারপাতের মধ্যে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তুষার ঝড়ে ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচল। তুষার ঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। ওয়াশিংটনে আরও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি অঙ্গরাজ্যটির কয়েকটি কান্ট্রিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার বলছে যুক্তরাষ্ট্রের প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় 1500 ফ্লাইট বাতিল করা হয়েছে। পার্টেক্স খেলার খবর। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। 3 ম্যাচের 3টিতেই জিতে রংপুর আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আগের ম্যাচগুলোতে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সকে হারায় নুরুল হাসান সোহানের দল। অ্যালেক্স হেলস, স্টিভেন টেইলর, ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহকে নিয়ে রংপুরের ব্যাটিং অর্ডার দুর্দান্ত। অন্যদিকে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে সিলেট। মিরপুরে সেই ম্যাচে রংপুরের বিপক্ষে 156 রানের লক্ষ্যে 121-এই থেমে যায় তাদের ইনিংস। বেলা 1:30টায় মুখোমুখি হবে দুদল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলকে 2-2 গোলে রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায় অলরেডরা, তবে গডি কাকপো ম্যাক অ্যালিস্টারকে হতাশ করেন ম্যানচেস্টার গোলরক্ষক ওনানা। এরপর লিসান্দ্রো মার্টিনেজের গোলে 52 মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও 7 মিনিটের মধ্যে সেই গোল শোধ দেন গডি কাকপো। পেনাল্টি 70 মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ। তবে দিয়ালো 80 মিনিটে গোল করে লিভারপুলকে জয়বঞ্চিত করেন। ড্র করলেও 46 পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আর্নে স্লটের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদায়ী শুভেচ্ছা বিনিময় শেষে জানালেন মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার, বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মৃত 3 ব্যক্তিকে হত্যা মামলায় আসামি। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। এবং চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। দুপুরে এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।